আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 9, তাই না? ইউনিট 9 এর লেসন 2। তো আজকে আমরা পড়বো হচ্ছে ইউনিট 9 এবং লেসন 2, তাই না? আমাদের যে লেসনটা রয়েছে সেটা হচ্ছে দা সোমপুরা মহাবিহার, তাই না? অর্থাৎ সোমপুর যে মহাবিহার সেটা। তো আমরা পড়া শুরু করি। Paharpur is an important archaeological site situated in a village named Paharpur. পাহাড়পুর একটা গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল সাইট, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি? ওই যে বিভিন্ন ধরনের মাটি টাটি খোঁড়াখুড়ি করে যে অতীতকালের যে বিভিন্ন বিল্ডিং বা হাড়ি পাতিল ইত্যাদি হচ্ছে পায় না, বিভিন্ন জাদুঘরে রাখা আছে এগুলো, হ্যাঁ, এইগুলাই মূলত আর কি। তো এই পাহাড়পুর হচ্ছে গুরুত্বপূর্ণ এরকম একটা নিদর্শন। সিচুয়েটেড মানে অবস্থিত আছে ইন আ ভিলেজ, একটা গ্রামে। সেই গ্রামটার নাম হচ্ছে পাহাড়পুর এবং সেটা হচ্ছে ইন নওগাঁ ডিস্ট্রিক্ট, নওগাঁ জেলাতে, অফ নর্দার্ন বাংলাদেশ, যেটা বাংলাদেশের উত্তরাঞ্চলে। নওগাঁ ইজ মেইনলি প্লেইন ল্যান্ড। নওগাঁ মূলত আসলে প্রধানত প্লেইন ল্যান্ড মানে একটু সমভূমি এলাকা। বাট ইন দ্য মিডল অফ ইট, কিন্তু এই নওগাঁ জেলার মাঝ বরাবর জায়গাতে স্টুড দাঁড়িয়ে আছে আ হিল, একটা পাহাড়, কাভার্ড উইথ জঙ্গল, যেটা জঙ্গলে ঘেরা। হোয়েন দ্য জঙ্গল ওয়াজ ক্লিয়ার্ড, যখন এই জঙ্গলটা কেটে কুটে পরিষ্কার করা হলো, অ্যান্ড দ্য হিল এক্সকেভেটেড, আচ্ছা, এবং যখন হচ্ছে এই পাহাড় খনন করা হলো, এক্সকেভেট মানে খনন করা, তাই না? দেয়ার ইমার্জড, সেখান থেকে বের হয়ে আসলো আর লফটি রুইন অফ অ্যান এনশিয়েন্ট টেম্পল। তো সেখান থেকে বের হয়ে আসলো লফটি। লফটি মানে তো আমরা জানি যে হচ্ছে বেশ বড় সড়ো উঁচু মানের এরকম, এই ধরনের একটা রুইন মানে ধ্বংসাবশেষ। কিসের সেটা? অফ অ্যান এনশিয়েন্ট টেম্পল, প্রাচীন এক মন্দিরের, অর্থাৎ প্রাচীনকালের এক মন্দির এখান থেকে বের হয়ে আসলো যখন এই পাহাড় খনন করা হলো। তো আমাদের হচ্ছে সিনোনিম বলা হয় নাই। তো সাইট, সাইট তো আমরা জানি যে নিদর্শন, তাই না? এটার সিনোনিম হবে সিম্বল বা প্লেস। আর এপাশে আমরা দেখলাম যে এক্সকেভেট মানে খনন করা, তাই না? আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে ডিগ, ডিগ আপ অথবা ইভাকুয়েট। আর ইমার্জড মানেতে আবির্ভূত হওয়া, কোনো কিছু মানে বের হয়ে আসা, প্রকাশ হওয়া, সেটার আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে কাম আউট বা অ্যাফেয়ার বা গ্রো আউট। আর অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, এটার সিনোনিম আমরা বলতে পারি ভেরি ওল্ড, অ্যান্টিক, ওল্ড, প্রিমিটিভ। আচ্ছা, দ্য টেম্পল ইজ অ্যাবাউট 24 মিটার হাই, এটা প্রায় 24 মিটার উচ্চতা বিশিষ্ট, ফ্রম দ্য সারাউন্ডিং লেভেল, অর্থাৎ সমভূমি থেকে, তাই না? অর্থাৎ মাটি থেকে এটা উচ্চতা হবে প্রায় 24 মিটার। তাহলে এখানে আমরা সারাউন্ডিং এর সিনোনিম বলতে পারি যে হচ্ছে নিয়ার বাই, ক্লোজ বা অ্যাডজেসেন্ট বা নেইবারিং। পাহাড় মিন্স হিল। পাহাড়ের মানে যদি কেউ না জানো তাহলে এটা ধরে নেবে যে পাহাড় মানে কিন্তু হিল, তাই তো? মানে কি বলবো আর, মফিজ মার্কা কাজ মনে হয়েছে আমার কাছে এটা। আর হিল মানে পাহাড়, তাই না? আমাদের পাহাড় মানে হিল শিখাইলে হইলো। যাই হোক, বস ইজ দ্য বস, তাই না? বসরা যেটা করেছে ওইটাই ঠিক। হেন্স দ্য নেম পাহাড়পুর, এবং এইখান থেকেই মূলত আসলে পাহাড়পুর নামটা এসেছে। দ্য পাহাড়পুর সাইট হ্যাজ বিন এক্সকেভেটেড, এই পাহাড়পুর যে নিদর্শন এটা খনন করা হয়েছে, অ্যান্ড রি এক্সকেভেটেড, এবং আবারও খনন করা হয়েছে, অর্থাৎ বারবার খনন করা হয়েছে, আ নাম্বার অফ টাইমস, বারবার, তাই না? বাই আর্কিওলজিস্ট, অর্থাৎ এই যে প্রত্নতাত্ত্বিক যারা আছে, বিভাগের যারা লোকজন আছে, এদের দ্বারা এটা বারবার খনন করা হয়েছে। স্যার আলেকজান্ডার কানিংহাম, উনি হচ্ছেন একজন আর্কিওলজিক্যাল সার্ভেয়ার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের তিনি হচ্ছেন প্রত্নতাত্ত্বিক যে অধিদপ্তর আছে তার হচ্ছে সার্ভেয়ার, অর্থাৎ জরিপকারী, তাই না? তিনি ভিজিটেড দ্য প্লেস ইন 1879, উনি 1879 সালে এটা ভিজিট করেছিলেন। হি ইন্টেন্ডেড, তিনি ইচ্ছা করেছিলেন, ইন্টেন্ডেড মানে ইচ্ছা করা, টু ক্যারি আউট মানে আরো চালিয়ে নিতে, অ্যান এক্সটেন্সিভ এক্সকেভেশন, আরো ব্যাপক মাত্রায় হচ্ছে খনন কার্য চালিয়ে নিতে চেয়েছিলেন। বাট ওয়াজ প্রিভেন্টেড বাই দ্য ল্যান্ড ওনার, কিন্তু ল্যান্ড ওনার মানে ওই যে জমির মালিক যারা আছে তাদের দ্বারা তিনি প্রিভেন্টেড মানে বাধাপ্রাপ্ত হয়েছেন, তাই না? তারা প্রতিরোধ করেছে।
তো এক্সটেন্সিভ মানে আমরা তো জানি যে হচ্ছে ব্যাপক মাত্রায়, তাই না? এটা হচ্ছে আমরা সিনোনিম বলতে পারবো যে ওয়াইড বা ওয়াইড স্প্রেড বা ইমেন্স। নেভারদিলিস মানে তা সত্ত্বেও, হি ওয়াজ স্যাটিসফাইড তিনি খুশি ছিলেন, উইথ হোয়াট এভার এক্সকেভেশন হি ওয়াজ পারমিটেড টু ক্যারি আউট, যতটুকু খনন কার্য হি ওয়াজ পারমিটেড তাকে পারমিশন দেওয়া হয়েছিল টু ক্যারি আউট চালিয়ে নিতে, তাই না? অর্থাৎ তাকে যতটুকু হচ্ছে মানে খনন কার্যের জন্য পারমিশন দেওয়া হয়েছিল সে সেটাতেই খুশি ছিল তা সত্ত্বেও। নেভারদিলিস মানে তা সত্ত্বেও। আচ্ছা, তো পারমিটেড মানে তো আমরা জানি যে অনুমতি দেওয়া, তাই না? সিনোনিম বলতে পারি যাচ্ছে অ্যালাউড বা অ্যালাউবল। আচ্ছা, the site was declared to be protected by the Archaeological Survey of India in 1919 under the Ancient Monuments Preservation Act of 1904। অর্থাৎ 1904 সালের যে হচ্ছে প্রাচীন যে বিভিন্ন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন, ঠিক আছে, 1919 সালে, ঠিক আছে, সেই প্রত্নতত্ত্বে যে জরিপের সেই আইন অনুসারে এই সাইটটাকে হচ্ছে মানে ঘোষণা করা হয়েছিল টু বি প্রোটেক্টেড, অর্থাৎ এটাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো ডিক্লেয়ার মানে তো আমরা জানি হচ্ছে ঘোষণা করা, তাই না? সিনোনিম বলতে পারি যে হচ্ছে প্রোক্লেম বা অ্যাফার্ম বা স্টেট। তারপর সিস্টেমেটিক অ্যান্ড রেগুলার এক্সকাভেশন, অর্থাৎ নিয়ম মাত্রায় এবং নিয়মিতভাবেই যে খনন কাজ স্টার্টেড শুরু হয়েছিল, জয়েন্টলি যৌথভাবে, বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে জরিপ আছে তাদের দ্বারা, অ্যান্ড ধীরেন্দ্র রিসার্চ সোসাইটি অফ রাজশাহী অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং হচ্ছে এই যে ধীরেন্দ্র রিসার্চ সোসাইটি রাজশাহীর এবং হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির, ঠিক আছে, এদের আন্ডারে মানে এদের যৌথ চেষ্টায় ইন 1923 সালে, অর্থাৎ 1923 সালে কলকাতা ইউনিভার্সিটি আর রাজশাহীর হচ্ছে ধীরেন্দ্র রিসার্চ সোসাইটি, আর আরো হচ্ছে যে এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাই না? অর্থাৎ ভারতের যে তোমার প্রত্নতাত্ত্বিক যে জরিপ, এই সব কিছু মিলাই আসলে এখানে নিয়মতান্ত্রিকভাবে নিয়মিতভাবে এখানে খনন কার্য চালানো হয়েছিল। আচ্ছা, দে এক্সকেভেটেড দ্য নর্থ ওয়েস্ট কর্নার অফ দ্য মনাস্ট্রি। মনাস্ট্রি মানে মঠ, অর্থাৎ ওই যে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়, আমাদের যেমন মসজিদ মাদ্রাসা এরকম আর কি। তো বলা হচ্ছে দে এক্সকেভেটেড তারা খনন করেছিল সাউথ ওয়েস্ট, তাই তো, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নারটা, ওই এলাকাটা তারা খনন করেছিল ওই মনাস্ট্রির। নেক্সট ইন 1925 অর্থাৎ বলছে পরবর্তীতে 1925 এবং 26 এই সময়ে হিস্টোরিয়ান আর আর্কিওলজিস্ট আর.ডি. ব্যানার্জি, তিনি হচ্ছেন ইতিহাসবিদ এবং ইনিও প্রত্নতাত্ত্বিক ব্যক্তিত্ব, ঠিক আছে, প্রত্নতত্ত্ব বিভাগের, ওনার নাম হচ্ছে আর.ডি. ব্যানার্জি, এক্সকেভেটেড খনন করেছিলেন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য সেন্ট্রাল মাউন্ড মানে আমরা জানি যে হচ্ছে টিলা বা স্তূপ, তার মানে ওটাকেই বোঝানো হয়েছে আর কি। তো উনিও খনন কাজ করেছিলেন হচ্ছে নর্দার্ন পার্ট মানে কি উত্তর অংশটা, তাই না? আচ্ছা, উত্তর দিকের ওইটা তিনি খনন করেছিলেন। তো মাউন্ড মানে আমরা জানি হচ্ছে টিলা বা স্তূপ, এটার আমরা সিনোনিম বলতে পারি যে ফাইল বা হিপ বা স্মল হিল, তাই না? From 1926 to 27 onward, বলছে 1926 থেকে 27 এই সময়ের দিকে এক্সকেভেশন ওয়াজ ক্যারিড আউট, হ্যাঁ, খনন কাজ চালিয়ে নেওয়া হয়েছিল আন্ডার দ্য সুপারভিশন অফ কে.এন. দীক্ষিত। তো কে.এন. দীক্ষিত নামে একজন ব্যক্তিত্ব আমরা এখানে দেখছি, ওনার সুপারভিশনে মানে ওনার তত্ত্বাবধানে এই কাজ আরো চালিয়ে নেওয়া হয়েছিল, এবং সেটা হচ্ছে 1926-27 এই সময়ের দিকে। আচ্ছা, তো সুপারভিশন মানে তো আমরা জানি যে সুপারভাইজ করা, কোনো কিছু দেখাশোনা করা, তত্ত্বাবধান করা, তাই না? তো এটার সিনোনিম আমরা বলতে পারবো যে হচ্ছে ম্যানেজমেন্ট বা ডিরেকশন বা কন্ডাক্ট। দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অফ বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক যে বিভাগ রয়েছে, ব্রট দ্য সাইট আন্ডার ফার্দার এক্সকেভেশন আফটার ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার পরে বাংলাদেশও এটা নিয়ে আবার খোঁড়াখুড়ি শুরু করলো। তো ডিপার্টমেন্ট আমরা জানি যে হচ্ছে বিভাগ, তাই না? এটার সিনোনিম আমরা বলবো যে হচ্ছে সেকশন, সাবডিভিশন বা ডিভিশন।
আর ইন্ডিপেন্ডেন্স মানে তো স্বাধীনতা, তাই না? এটার সিনোনিম আমরা বলতে পারবো হচ্ছে ফ্রিডম বা সভার্নিটি বা সেলফ গভর্নমেন্ট। দ্য অপারেশনস টুক প্লেস ইন টু ফেজেস, দুইটা পর্যায়ে এই অপারেশন হয়েছিল, অর্থাৎ এই কাজ খনন করা হয়েছিল, মানে এই খনন করার কাজ চালিয়ে নেওয়া হয়েছিল দুইটা পর্যায়ে। অপারেশনস মানে, তাই তো, অপারেশনের যে সিনোনিম আমরা বলতে পারি যাচ্ছে প্রসেস, অ্যাকশন বা কন্ডাক্ট বা ডিরেকশন। The first phase was initiated in 1981 to 82. প্রথম পর্যায়ের কাজটা শুরু হয়েছিল মূলত আসলে ইনিশিয়েটেড মানে শুরু হওয়া 1981 থেকে 82 এই সালের মধ্যে, অ্যান্ড কন্টিনিউড টিল 1948 সরি 1984 টু 1985, অর্থাৎ এবং 81-82 সাল থেকে এটা শুরু হয়ে মোটামুটি 84-85 সাল এই পর্যন্ত কন্টিনিউড মানে চলেছিল খনন কাজ। এরপরে দ্য সেকেন্ড ফেজ, দ্বিতীয় পর্যায়, ওয়াজ স্টার্টেড ইন 1988 টু হচ্ছে যে 89, অর্থাৎ 1988 থেকে 89 এখান থেকে শুরু হয়েছিল, অ্যান্ড কন্টিনিউড টিল 1990 টু 1991, এবং এটা হচ্ছে তোমার যে 1990 থেকে 91 এই পর্যন্ত সময়ে তারা এই খনন কাজ চালিয়েছিল কন্টিনিউড। প্রি লিবারেশন এক্সপেডিশনস, তাই না? এক্সপেডিশনস মানে যে আমরা জানি যে পরীক্ষা নিরীক্ষা বা যাত্রা, তাই না? তো বলছে প্রি লিবারেশন, তাই না, হ্যাভ রিভিলড, অর্থাৎ আমাদের যে হচ্ছে স্বাধীনতার আগের যে খনন কাজ বা এর যে খনন কাজের যে যাত্রা, হ্যাভ রিভিলড, এটা প্রকাশ করেছে, হ্যাঁ, কি প্রকাশ করেছে? দ্য আর্কিটেকচার অফ ভাস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি। এখান থেকে আসলে বের হয়ে এসেছে যে এটা আসলে বিশাল এক বৌদ্ধ ধর্মের মনাস্ট্রি, অর্থাৎ মঠ, তাই না? আর সেটা হচ্ছে দ্য শম্পুরা মহাবিহার, অর্থাৎ শম্পুর মহাবিহার। ইট ইজ ডমিনেটেড বাই দ্য সেন্ট্রাল শ্রাইন, এখানে একটা বেশ বড় সড়ো মন্দির এখানে আছে, এটা ডমিনেট করে এটার ভিতরে। অ্যাট্রাক্টিং ইমিডিয়েট অ্যাটেনশন বাই ইটস লফটি হাইট অ্যান্ড আনইউজুয়াল আর্কিটেকচারাল ডিজাইন, এবং হঠাৎ করে এটা মানুষের আকর্ষণ করে এর যে লফটি হাইট আছে, অর্থাৎ যে উচ্চতা আছে, ঠিক আছে, এবং আনইউজুয়াল আর্কিটেকচারাল বিউটি, অর্থাৎ বেশ সুন্দর একটা স্থাপত্য শিল্প বা ডিজাইন বা কারুকার্য করা আছে, এটা দিয়েই মূলত আসলে মানুষকে বেশ তাড়াতাড়ি আকর্ষণ। Shampura Mahavira was one of the most famous Buddhist institutions for monks of ancient Bengal and Southern Asia. তো শম্পুরা মহাবিহার এটা মূলত আসলে যে হচ্ছে ফেমাস ছিল, সেটা হচ্ছে কিসের জন্য, কি ফেমাস, সেটা হচ্ছে বুদ্ধদের ইনস্টিটিউশন ফর মঙ্কস অ্যান্ড এনশিয়েন্ট বেঙ্গল অ্যান্ড সাউদার্ন এশিয়ান, তাই তো? আচ্ছা, তো বলছে যে এই যে বৌদ্ধ ধর্মের যে ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠান, অর্থাৎ তাদের যে ধর্মীয় উপাসনালয়, এটার জন্য, ঠিক আছে, ফর মঙ্কস অফ, মঙ্কস মানে তো সন্ন্যাসী, হ্যাঁ, প্রাচীন বাংলা এবং সাউদার্ন এশিয়ার যে সকল যে বৌদ্ধ ধর্ম ছিল, বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন ছিল, তাদের প্রতিষ্ঠান হিসেবেই মূলত এটা বিখ্যাত ছিল। The excavated complex at Paharpur has been identified as Shampura Mahavira, তাই না? তো বলছে যে হচ্ছে তাদের যে এই যে খনন কার্য যে কমপ্লেক্স বা এই যে নিদর্শনটা, ঠিক আছে, পাহাড়পুরে, এটা মূলত আইডেন্টিফাইড হচ্ছে শনাক্ত করা হয়েছে যে শম্পুরা মহাবিহার নামে, ঠিক আছে, বিল্ট বাই দ্য সেকেন্ড পাল কিং ধর্মপাল। সেটা হচ্ছে 781 টু 821 এডি। এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দ, আর বিসি মানে হচ্ছে খ্রিস্টপূর্ব। তো আমরা দেখছি যে এখানে 781 থেকে 821 সাল এখানে ধর্মপাল বলে একজন পাল বংশের ইনি রাজা, ঠিক আছে, ইনি মূলত আসলে এটা প্রতিষ্ঠা করেছিলেন, এইভাবেই আর কি এটা ধরে নেওয়া হয়। সাম ক্লে সিলস ফ্রম দ্য রুইন্স, এই যে ধ্বংসাবশেষ থেকে যে বিভিন্ন যে কাদার যে সিল, তাই না, বা নিদর্শন বেয়ার, সেগুলোই মূলত আসলে ইঙ্গিত করে, হ্যাঁ, দ্য ইনস্ক্রিপশন, অর্থাৎ এখানে যে লেখালেখি একটা বিষয় লেখা আছে, সেটা হচ্ছে
অর্থাৎ আমাদের এই ইনস্ক্রিপশন, অর্থাৎ এখানে যে হচ্ছে যে সিলমোহর, যেটাই বলি না কেন, এখানে মূলত লেখা আছে যে শ্রী সোমপুর শ্রী ধর্ম পাল দেভা মহাবিহারা ভিক্ষু সংঘর্ষ। তো এটাই হচ্ছে আমাদের এটা লেখা আছে, এর অর্থ কি ওরাই জানে, আল্লাহ জানে। তো এটা দেখেই মূলত আসলে বোঝা হয়েছে বা আইডেন্টিফাই করা হয়েছে যে এটা সম্ভবত পাল বংশের কেউ, অর্থাৎ ধর্মপাল, ইনি এটা হয়তো করেছেন, এরকম ভাবে ধরে নেওয়া হয়েছে। আচ্ছা, দ্য পাল রুলার্স ওয়ার ডিভোট বুদ্ধিস্ট, তারা বেশি মাত্রায় মানে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, তাই না? And they founded a number of monasteries throughout their growing empire, অর্থাৎ তারা ফাউন্ডেড প্রতিষ্ঠা করেছিলেন এ নাম্বার অফ অনেকগুলো মনাস্ট্রিজ, অর্থাৎ মঠ, ধর্মীয় উপাসনালয়, থ্রু আউট দেয়ার গ্রোয়িং এম্পায়ার, তাদের সমস্ত সাম্রাজ্য জুড়ে, অর্থাৎ যেই এরিয়ার ভিতরেই তাদের ক্ষমতা ছিল সেখানে বিভিন্ন এলাকায় তারা এগুলো গড়ে তুলেছিলেন। সাম অফ দেম, তাদের কিছু কিছু বিকেম এ গ্রেট সেন্টার্স অফ লার্নিং, and their reputation quickly spread throughout Asia, এবং তাদের যে হচ্ছে কিছু কিছু যেটা বললাম যে কিছু কিছু হচ্ছে প্রতিষ্ঠান মূলত আসলে লার্নিং এর সেন্টার হয়েছিল, অর্থাৎ ওখানে ধর্মচর্চা বা বিভিন্ন ধরনের বিষয়াদি শেখানো হতো, এবং তাদের যে রেপুটেশন, তাদের যে খ্যাতি কুইকলি স্প্রেড থ্রুআউট এশিয়া, অর্থাৎ এশিয়ার বিভিন্ন জায়গায় দ্রুত ছড়িয়ে পড়লো। তো রেপুটেশন মানে আমরা জানি হচ্ছে যে কি বলা যায়, রেপুটেশন মানে হচ্ছে খ্যাতি, তাই না? আমরা এটার সিনোনিম বলতে পারি যে স্ট্যাটাস বা ফেম, তাই না? আচ্ছা, সোমপুরা মহাবিরাজ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য রুলিং ডিনাস্টি। সোমপুরার মহাবীরের সাথে যে হচ্ছে ক্লোজ রিলেশন রয়েছে, কাদের সাথে? সেটা হচ্ছে রুলিং ডিনাস্টিজ, অর্থাৎ শাসক যে রাজা, রাজবংশ, ঠিক আছে? ডিনাস্টি মানে রাজবংশ। এটা ইমপ্লাইড দ্যাট, এটাই বোঝাতো যে ইট শেয়ার দ্য পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউনস উইথ অফ ইটস বেনিফ্যাক্টরস, অর্থাৎ এই যে হচ্ছে সম্পূর্ণ মহাবীরা, এই প্রতিষ্ঠানগুলো মূলত আসলে হচ্ছে এর যারা পৃষ্ঠপোষক ছিল, তাদের সাথেই মূলত আসলে পলিটিক্যাল যে আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ উত্থান পতন, এই বিষয়টা মূলত শেয়ার করতো বা এগুলো এদের সাথে জড়িত। অর্থাৎ আরো সহজ করে বলতে গেলে আমরা বলতে পারি যে শাসক রাজবংশের সাথে সোমপুর বিহারের নিবিড় সম্পর্ক এটাই ইঙ্গিত করে যে এটি পৃষ্ঠপোষকদের রাজনৈতিক উত্থান পতনের অংশ ছিল। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এ পর্যন্তই রাখবো এখানে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।